নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আমি পূজা। শুরু করছি ব্রেকিং 12টা এবং ব্রেকিং 12টার শুরুতে যে চাঞ্চল্যকর খবরে আমরা নজর রাখবো, বসিরহাটের যে ওয়েলফেয়ার ট্রাস্ট, সেই ওয়েলফেয়ার ট্রাস্ট তার পেছনে যে জায়গা রয়েছে সেখান থেকে খুঁড়ে পাওয়া গেল কঙ্কাল। অর্থাৎ অনুমান করা যায় যে যেখান থেকে এই বাচ্চা পাচার করা হতো সেই শিশুর কঙ্কালই মিলেছে সুজিত দত্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট। সেই ট্রাস্টের পেছন থেকে যে জায়গা রয়েছে, যে মাঠ রয়েছে, সেই মাঠ থেকেই সুজিত দত্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের যারা দায়িত্বে ছিলেন পলি এবং সত্যজিৎ, তাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয় এবং আমরা দেখেছি বৃহস্পতিবার রাতে এই মাঠে আলো লাগানো হয় এবং তারপর এখানে খোঁড়াখুঁড়ির কাজ শুরু করে দেওয়া হয় এবং আজ সেখান থেকে মিলেছে কঙ্কাল। দীপঙ্কর দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দীপঙ্কর, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি দেখছো? দেখো পূজা, যে ঘটনা পলি ব্যাপারী, যাকে উৎপলা ব্যাপারী, যাকে পুলিশ আগেই গ্রেপ্তার, সিআইডি আগেই গ্রেপ্তার করেছিল, তাকে ঘটনাস্থলে নিয়ে আসা হয় আজকে সকালে এবং তাকে নিয়ে যে সমস্ত জায়গাতে খোঁড়ার প্রয়োজনীয়তা আছে, যে সমস্ত জায়গায় পুঁতে রাখা ছিল এরকম সন্দেহ করা হচ্ছিল, সেই সমস্ত জায়গা খনন করা হয় এবং সিআইডির তরফ থেকে বেশ কিছু জায়গাতে খনন করা হয়। রাঘবপাড়া, খ্রিস্টানপাড়া, এই জায়গাতে খনন করে একটি মাথার খুলি এবং কিছু হাড়গোড় পাওয়া গেছে, এমনটা সিআইডি সূত্রে জানা গেছে এবং আরো বেশ কয়েকটা জায়গাতে খননের কাজ চালাচ্ছে এখন সিআইডি যে সমস্ত কর্মীরা রয়েছেন। মূলত যে বিষয়, সুজিত দত্ত ওয়েলফেয়ার মেমোরিয়াল ট্রাস্ট, এটা গত কয়েকদিন ধরেই আলোচনায় চলে এসছে। এরা মূলত বাচ্চা ওখান থেকে পাচার করতো, বাচ্চা বিক্রি করতো, এই ধরনের অ্যাক্টিভিটিস ছিল। কিন্তু এর পাশাপাশি যেটা উঠে আসছে, যে সমস্ত বাচ্চা ওখানে মারা গেছিল বা কোনোভাবে তাদের মারা যায় যে সমস্ত বাচ্চা, সেই বাচ্চাগুলিকে ওখানে পুঁতে রাখা হতো, এমনটা একটা অনুমান করা হচ্ছিল এবং সেটা একটা মোটামুটি তথ্য সিআইডির হাতে এখনো পর্যন্ত এসছে যে কিছু জায়গা, কিছু হাড়গোড় এবং একটা মাথার খুলি তারা উদ্ধার করতে পেরেছে এখনো পর্যন্ত, এমনটাই জানা যাচ্ছে পূজা। অর্থাৎ দীপঙ্কর, যে সোহন নার্সিং হোম, বাদুড়িয়া যে সোহন নার্সিং হোম ঘটনা, যেখান থেকে এই শিশু পাচারের কারবার চলতো, সেখানেই যে শিশুর মৃত্যু হতো বা এইভাবে কোনো শিশুর যদি মারা যেত, তাদেরকেই পোতা হতো এই সুজিত দত্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের পেছনে যে মাঠ রয়েছে বা জমি রয়েছে সেখানেই, এমনটা পূজা মনে করা যেতেই পারে। মূলত যে বিষয়টা হতো, এই ট্রাস্ট তারা বিভিন্ন জায়গা থেকে মহিলাদেরকে সংগ্রহ করে নিয়ে আসতো এবং ওই নার্সিংহোমে নিয়ে যেত, সেখানে প্রসব করানো হতো এবং সেখান থেকে আবার এই ট্রাস্টে নিয়ে আসা হতো। এই যে ট্রাস্টের সঙ্গে নার্সিংহোমের একটা যোগাযোগ ছিল এবং সেটা খুব বেশি রাস্তা নয়, বাদুড়িয়া থানা এবং হাবড়া থানার বর্ডার সীমান্ত এলাকা হলেও মাত্র 5-7 কিলোমিটারের মধ্যে এই যাতায়াতের রাস্তা। এই রাস্তার অল্প সময়ের মধ্যে এই নার্সিংহোম থেকে এখানে নিয়ে আসা এবং সেখানে রাখা। এবং তুমি যে কথা বলছিল যে সমস্ত বাচ্চা ওখানে মৃত অবস্থায় জন্মায় বা জন্মাবার পর মারা যায়, সেই সমস্ত বাচ্চাকে আড়াল করবার জন্য, সমাজের চোখে আড়াল করে অন্য তাদের যে বেআইনি কাজ, সে প্রক্রিয়াকে চাপা দেওয়ার জন্য তারা ওখানে মাটির তলায় পুঁতে দিত, এমনটা অনুমান করা যেতেই পারে। যদিও সিআইডি সূত্রে এই ব্যাপারে এখনো পর্যন্ত পরিষ্কার করে কোনো ধারণা দেওয়া হয়নি। পলি ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করেই সিআইডি জানতে পারে যে এরকম কিছু কিছু ঘটনা আছে যেখানে মৃত বাচ্চাদেরকে পুঁতে দেওয়া হয়েছে এবং সেই সূত্র ধরেই আজকে সকাল থেকে পলি ব্যাপারীকে নিয়ে ঘটনাস্থলে সিআইডি যায় এবং সেখানে গিয়ে তারা খনন কার্য শুরু করে। রাঘবপাড়া, খ্রিস্টানপাড়া, এই জায়গার মাঠে খনন কার্যের কাজ চলেছে এবং সেখান থেকে একটি মাথার খুলি এবং বেশ কিছু হাড় উদ্ধার হয়েছে, এমনটা সিআইডি সূত্রে আমরা জানতে পারছি। এবং পাশাপাশি আরো 2-3টে জায়গা একই এলাকা থেকে 50 মিটার 100 মিটার দূরে এরকম আরো 2-3টে জায়গা চিহ্নিতকরণ করেছে সিআইডি, সেই সমস্ত জায়গাতেও খনন কার্য চালানো হবে, এমনটা জানা যাচ্ছে। এবং একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে, যে এভাবে মৃত শিশু যারা প্রসব করতেন বা যে শিশু জন্মের পর যাদের মৃত্যু হতো, তাদেরকে এভাবে পোতা হতো একটা জায়গায় যেটা একবারে ওপেন এরিয়া, ছবি দেখে আমরা বুঝতে পারছি, সেখানকার সাধারণ বাসিন্দা যারা, তাদের নজর কিভাবে এড়িয়ে যেত? দেখো, সাধারণ বাসিন্দাদের সঙ্গে গত কয়েকদিন ধরে এই যে প্রক্রিয়া চলছে এবং কথাবার্তা বলা হয়েছে, সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই ব্যাপারটা স্পষ্ট ছিল না। সেখানে কিন্তু একদম পরিষ্কার রাখা হয়েছিল যে এটা একটা ওয়েলফেয়ার ট্রাস্ট এবং এটা মানুষের সেবার কাজে লাগে। এখানে একটা স্কুল চালানো হয়, অ্যাম্বুলেন্স 24 ঘন্টা পরিষেবা দেওয়া হয়, এইভাবে সাধারণ মানুষের চোখে দেখানো হতো। এবং পাশাপাশি এই ধরনের কাজগুলো, যে বাচ্চা পোতা বা খোলা মাঠের মধ্যে নিয়ে গিয়ে, যে মাঠে মাঝখানে নিয়ে গিয়ে পোতা হচ্ছে বা হয়েছে, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকা নয় এবং
দূরে যে সমস্ত জনবসতি আছে সে তারাও যে এসে দেখতে পাবে এরকম সময় নিশ্চয়ই করা হয়নি। ধারণা করা যেতেই পারে যে রাতের অন্ধকারে কোনোভাবে ওই সমস্ত জায়গাতে গিয়ে তারা মাটি খুঁড়ে পুঁতে রেখেছিল, এমনটা ধারণা করা যেতেই পারে। যদিও পরিষ্কার চিত্রটা হবে যখন সিআইডি এই ব্যাপারটা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলবে। তবে এখনো পর্যন্ত সিআইডি যেটুকু আমাদেরকে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে একটি মাথার খুলি এবং বেশ কিছু হাত তারা এখনো পর্যন্ত উদ্ধার করতে পেরেছেন। দীপঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি যোগাযোগ করেছি আমাদের অন্য প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে, এবং বিক্রম এই মুহূর্তে আমাদের সকাল থেকে যেরকম বিক্রম পূর্বাশা হোম সেখান থেকে আমাদের সঙ্গে ছিলেন, কারণ যেটা মনে করা হচ্ছে এই পূর্বাশা হোমই গোডাউন যেখান থেকে বাদুড়িয়া এবং অন্যান্য জায়গায় শিশুদের এখানে পাচার করা হতো। কারণ আমরা দেখেছি যে পূর্বাশা হোম থেকে আজ 10টি শিশুকে উদ্ধার করা হয়েছে, কাল রাতেই উদ্ধার করা হয়েছে। বিক্রম, তোমার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে যে দর্শকদের ছবি আমরা দেখাচ্ছি, যে মৃত শিশু যারা তাদেরকে পোতা হতো ওই সুজিত দত্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের পাশে যে জমি রয়েছে সেখানে, তোমার কাছে জানতে চাইবো যে এই বিষয় কি তুমি যেখানে রয়েছো সেখানে কোন রকম ইনফরমেশন পাওয়া যাচ্ছে? দেখো, আমরা যেটা সিআইডি হেডকোয়ার্টার সূত্রে জানতে পারছি যে এরকম কিন্তু খনন কাজ চলেছে, তখন সিআইডির কাছে নির্দিষ্ট ছিল যে সমস্ত অভিযুক্তদেরকে গ্রেফতার করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিশেষ করে বাদুড়িয়ায় যখন প্রথম সিআইডি গত সোমবার দিন রেড করে তখন বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়, পলিদাস সহ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সিআইডি জানতে পেরেছে যে তাদের মোডাস অপারেন্ডি, অর্থাৎ তারা যে সমস্ত বাচ্চাকে বিক্রি করবে বলে ঠিক করে বা চুরি করবে বলে ঠিক করে, তাদের বদলে মৃত বাচ্চা সেখানে তারা প্রেজেন্ট করে এবং মৃত বাচ্চা প্রেজেন্ট করে সেখানে কিন্তু তারা যারা পরিবারের সদস্য যারা মা বাবা তাদেরকে বলে দেয় যে তার বাচ্চা মারা গেছে এবং সেই অনুযায়ী কিন্তু বাচ্চাটাকে বিক্রি দেওয়া হয়। এক্ষেত্রে সিআইডির প্রশ্ন ছিল যে এই মৃত বাচ্চা তারা পায় কোথা থেকে এবং সেই মৃত বাচ্চাগুলো গেল কোথায়। তখনই কিন্তু সিআইডিকে এই অভিযুক্তরা জানিয়েছে যে যারা যে মৃত বাচ্চা যেগুলি হয়েছিল সেগুলি কিন্তু তারা প্রিজার্ভ করে রেখে দিত এবং পরবর্তী সময় যখন তারা কোনো বাচ্চা চুরি করবে মনে করতো তখন সেই বাচ্চাটাকে তারা প্রেজেন্ট করতো। এবং সেক্ষেত্রেই যখন সিআইডি জিজ্ঞাসা ছিল এই অভিযুক্তদের কাছে যে মৃত বাচ্চাগুলো এই মুহূর্তে কোথায় রয়েছে, তখন কিন্তু জানা যায় যে ওই যেই জায়গার কথা বলা হচ্ছে প্লেস অফ অপারেন্স, সেখানে কিন্তু এই বাচ্চাগুলোকে পুঁতে দেওয়া হয়েছে। তারপরেই কিন্তু সিআইডি আধিকারিকরা সিআইডির একটি বিশেষ দল স্পেশাল অপারেশন গ্রুপে তারা সেখানে যায়, বাদুড়িয়ায় গিয়ে সেখানে তারা সেই মাটি খুঁড়ে বার করে এবং সেখানে কিন্তু বেশ কিছু যেটা জানা যাচ্ছে যে মাথার খুলি এবং হাড়গোড় পাওয়া গেছে, যেগুলি শিশুর মনে করা হচ্ছে। এখানেই সিআইডি জিজ্ঞাসা যে কোথা থেকে এই বাচ্চাগুলো এলো, কিভাবে তাদেরকে পুঁতে দিল, এটা কিন্তু পুরোপুরি অনৈতিক কাজ বা ইললিগাল কাজ। সেই কারণেই কিন্তু যেটা আমরা জানতে পারছি যে কঙ্কাল বা যে হাড়গোড় উদ্ধার রয়েছে সেগুলিকে কিন্তু পোস্টমর্টমে পাঠানোর জন্য অটপ্সি করানোর জন্য প্রক্রিয়া শুরু করেছে। সেগুলিকে অটপ্সি করানো হবে, তাদের মৃত্যু কিভাবে হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু জানা হবে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে একটা বড় সড় চক্র, সেই বড় সড় চক্র যে কাজ করছিল সেখানে কিন্তু বিপুল অঙ্কের টাকা লেনদেন হতো এবং তার জন্যই তারা কিন্তু বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছিল। যেমনটা তুমি কিছুক্ষণ আগে বলছিলে এবং আমিও জানাচ্ছিলাম যে যেই ঠাকুর পুকুরের হাঁস পুকুরে আজকে রেড হয়, যে বাড়িতে রেড হয় পূর্বাশা, সেটাকে কিন্তু কার্যত একটা সেফ হাউস বা একটা গোডাউন হিসেবে রাখা হতো। শুধুমাত্র বাদুড়িয়া বা কলকাতার বেশ কিছু নার্সিংহোম থেকে যে বাচ্চা এনে সেখানে মজুত করে রাখা হতো এমনটা নয়, আরো বেশ কিছু জেলার নাম উঠে আসছে যেখানে মনে করা হচ্ছে যে রাজ্যের বেশ কিছু জেলা থেকে কিন্তু এরকম নার্সিংহোম থেকে এই ধরনের পাচারের কাজ করা হয় এবং সেক্ষেত্রে এই ঠাকুর পুকুরের যে হাঁস পুকুরের যে গোডাউন সেখানেই এনে রাখা হতো। তার কারণ এটি কলকাতা শহর থেকে একেবারে সংলগ্ন, সেখান থেকে একদমই তাই। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অন্য প্রতিনিধি দীপঙ্কর। তবে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি শিশু অধিকার রক্ষা কমিটির প্রাক্তন চেয়ারম্যান অশোকেন্দু সেনগুপ্তের সঙ্গে। আপনাকে স্বাগত 24 ঘন্টায়। আপনি নিশ্চয়ই শুনেছেন এই ঘটনা, কি বলবেন? দেখুন, এটা তো খুবই বেদনাদায়ক। এটার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেটাই আগে নেওয়া দরকার। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই রাজ্যে, কেবল এই রাজ্যে নয় সারা দেশেই প্রচুর এনজিও কাজ করছে। এই এনজিওর কোনো লিস্ট বা তথ্য সরকারের কাছে নেই, সব কথা নেই, কিছু আছে, কিছু বড় এনজিওর আছে, কিন্তু এনজিও নামে বহু প্রতিষ্ঠান, বহু লোক কাজ করছেন যাদের কোনো ঠিকানা বা বিশদ বিবরণ সরকারের কাছে নেই। এটা থাকা খুব জরুরি ছিল, দরকার, এখনো এটার দরকার। এবং সেই সঙ্গে নার্সিংহোম গুলোর উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ বা তদারকি সেভাবে নেই, সেইগুলো থাকা খুব দরকার। আমার নিজের মনে হচ্ছে এর মধ্যে এনজিও এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে
কোথাও একটা অসাধু যোগাযোগ হয়েছে, যার কারণে এটা করতে পারে। অসুবিধা এখানে আপনাকে জানতে চাইবো, আপনি যেরকম অসাধু কারবারের কথা আপনি তুলে ধরলেন, অসাধু যোগসাজশের কথা তুলে ধরলেন, যে আমরা যেভাবে দেখছি একের পর এক নার্সিং হোম যেখানে বাচ্চা প্রসব করানো হতো, সেই বাচ্চা কখনো মৃত বলা হতো বা কখনো তাদেরকে বাবা মাকে টাকা দিয়ে সেই বাচ্চাকে কিনে নেওয়া হতো এবং তারপরে পাচার করা হতো। সেই বাচ্চার গোডাউনের খোঁজ পাওয়া গেল কলকাতা শহরেরই একটা নার্সিং হোমে, এবং এর পাশাপাশি যেই বাচ্চা মারা যেত তাকে ওই এনজিওর পাশে যে মাঠ আছে সেখানে পুঁতে ফেলা হতো। কারণ নজর সেখানে যেত না, সাধারণ মানুষ তো বটেই, এমনকি প্রশাসনের নজরে সেখানে কি করে এড়িয়ে এই কাজগুলো সম্ভব হয়? দেখুন, এগুলো নজর এড়িয়ে গেছে এমন না, নজরে থাকলেও এই ধরনের যে এনজিও বা এনজিও বলতে আমরা যে স্বেচ্ছাসেবী সংগঠন ভাবি তা কিন্তু নয়। অনেক ব্যক্তি অনেক প্রতিষ্ঠানের নাম করে অনেক কুকাজ করে যাচ্ছেন। তাদের আটকানোর জন্য যে ধরনের কাঠামো দরকার সেই কাঠামোটাই নেই। জানেই না সরকার যে কোথায় কোন এনজিও কিভাবে কাজ করছে, এরা কোথা থেকে টাকা পাচ্ছে। এর জন্য আমি ওখানে কমিশনে থাকার সময় একটা ডাইরেক্টরি তৈরি করার উদ্যোগ নিয়েছিলাম। আমি আশা করছি সেই উদ্যোগটা এখনো কার্যকর করা সম্ভব। যদি সেটা কার্যকর করে সকলের খোঁজ খবরগুলো নেওয়া যায় তবেই তদারকি, নইলে বিচ্ছিন্নভাবে এক দুটো এনজিওতে হয়তো ধরা যাবে, এক দুজন ব্যক্তিকে ধরা যায়, কিন্তু সাফল্য পেতে হলে সুনির্দিষ্টভাবে সরকার, এনজিও, কমিশন সবাই মিলে একসঙ্গে যদি একটা প্ল্যান অফ অ্যাকশন, কার্যকরী ব্যবস্থা সম্পর্কে একটা কার্যনীতি তৈরি করে, তাহলেই কেবল এগুলো আটকানো সম্ভব। নইলে প্রত্যেকবারই এরকম ঘটবে এবং আমরা হাউতাশ করবো, এর বেশি কিছু করে উঠতে পারবো না। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন অশোকেন্দু সেনগুপ্ত, প্রাক্তন চেয়ারম্যান শিশু অধিকার রক্ষা কমিটির।